1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারের একটা নতুন সন্ধ্যাবেলা চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখার চা অনুষ্ঠানের একটা নতুন এপিসোড। আজকে বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে চায়ের কাপে তুফান তুলতে চলে এসেছেন বাংলা সাহিত্যের একজন নতুন রক্তকণিকা, তরুণ প্রতিভা সায়ম বন্দ্যোপাধ্যায়। সায়ম ইতিমধ্যেই তার গদ্যের জন্য সাহিত্য একাডেমি যুবা পুরস্কার পেয়েছেন বাংলা ভাষায় 2020 সালে। সায়ম দেশ পত্রিকার সম্পাদকীয় বিভাগের সঙ্গেও যুক্ত। তার গল্প, উপন্যাস এবং ইতিউতির নানান গদ্য রচনা মোহিত করতে শুরু করেছে বাঙালি পাঠককে। এহেন একজন তরুণ তুর্কি সায়ম বন্দ্যোপাধ্যায়। সায়ম, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। সায়ম, তুমি প্রথম উপন্যাসের জন্য পুরস্কৃত হলে, তাই তো? তা এইটা তোমার খুবই একটা সাধারণ প্রশ্ন, কেমন লাগে যে প্রথম একটা উপন্যাস লিখলে তার জন্য একেবারে সাহিত্য একাডেমি যুবা পুরস্কার? এটা তোমার কেমন লেগেছিল? ভালো তো লাগবেই স্বাভাবিকভাবে, মানে যে কাজটার সঙ্গে এটা প্রথম পুরস্কার হলেও, এই প্রথম বই প্রথম পুরস্কার হলেও এটা একটা বিষয় আমার মনে হয় বলা দরকার যে এই উপন্যাসটার সঙ্গে আমি যুক্ত ছিলাম 2000, এটা বইটা বেরিয়েছে 2019 সালে, দেশ থেকে বেরিয়েছিল। 2020 সালে এটা সাহিত্য একাডেমি যুব পুরস্কার পায়। কিন্তু এটার সঙ্গে আমি যুক্ত ছিলাম, বইটা লিখন প্রক্রিয়াটা চলেছে 2008 থেকে। 11 বছরের মতো এই বইটার সঙ্গে আমি ছিলাম এবং তখন আমি শুধু এইটাই লিখে গেছি এবং আমার ডেফিনেটলি প্রফেশনালি অন্যান্য কাজ আমাকেও সেই মতন করতে হয়েছে, কিন্তু এই একটি উপন্যাসের সঙ্গে আমি প্রায় 1 দশক থেকেছি। ফলে এটা প্রথম, কিন্তু এটার মধ্যে মনে হয়েছে আমার অনেকগুলো বই যেন এটার মধ্যে মিশে আছে। এই 11 বছরে এই বইটার মধ্যে আমার অনেকগুলো গল্প, অনেকগুলো কাহিনী এইটার মধ্যে যেন ঢুকে গেছে। ফলে এক অর্থে এটা প্রথম বই তো ডেফিনেটলি, কিন্তু এটার মধ্যে আমার দ্বিতীয় তৃতীয় অনেকগুলোই জিনিস আছে সেই হিসেবে, এবং পুরস্কৃত হওয়ার পরে সেটা তো একটা স্বীকৃতি অবশ্যই, সর্বভারতীয় স্বীকৃতি। পুরাণ পুরুষ বলে বইটা, যে উপন্যাসটার জন্য তুমি পুরস্কৃত হয়েছো, তো এইটা তো প্রেমের উপন্যাস নিশ্চয়ই নয়। তো এটা কি ব্যাপারটা তুমি একটা বলবে? একটা কোনো জায়গায়, কাল্পনিক একটা জায়গায় তুমি? না, এই উপন্যাসটা এটার একটা নান্দিমুখ আছে, একটা ফরওয়ার্ড আছে, যেখানে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে এই ব্যাপারটা কি। এইটার কাল্পনিক পট বলতে এখানে কলকাতা শহরটাই এটার প্রেক্ষাপট, 19 শতকীয় কলকাতা শহর, কিন্তু কোথাও উল্লিখিত নেই সেখানে উপন্যাসটাতে যেটা কলকাতা শহরই, কিন্তু সবকিছু ঘটছে সেটা পাঠক মাত্রই বুঝতে পেরেছেন এতদিনে, কারণ এই উপন্যাসের বহু ফিডব্যাক আমি পেয়েছি, অনেকেই এখন এটার পড়েছেন, ফলে তারা জানেন এটা 19 শতকীয় কলকাতাকেই নিয়ে লেখা। কিন্তু এটার মধ্যে অনেক ইন্টারটেক্সচুয়াল, সাবটেক্সচুয়াল ব্যাপার আছে, কারণ এই পুরাণ পুরুষ একটা গেটের ফাউস্ট বা ফাউস্ট মিথ, যেটা জার্মান ফোকলোর, সেই ফাউস্ট মিথের একটা রিওয়ার্কিং 19 শতকের কলকাতাতে সেই বিষয়টাকে এনে। ফাউস্ট কি করেছিলেন, তিনি নিজের আত্মাকে বেচে দিয়েছিলেন শয়তানের কাছে, এবং আমার যেটা দেখার ইচ্ছে ছিল, যেটা প্রয়াস ছিল, সেটা হচ্ছে যে আমরা যে মধ্যবিত্ত শ্রেণীটা 19 শতকের শেষ থেকে শুরু হয়েছিল, সূচনা হয়েছিল ব্রিটিশদের ঔপনিবেশিক একটা প্রোগ্রামের অধীনস্থ হয়ে, যে কেরানি তৈরি হবে, তাদের মধ্যবিত্ত মানসিকতা হবে, তার আগে যে বাঙালিরা ছিল, ধরুন দ্বারকানাথ ঠাকুর, রামমোহন, এদের একটা ক্যারিসমা ছিল, এদের একটা ডায়নামিজম ছিল। সেই ডায়নামিজমটা কোনো কারণে ক্ষইতে ক্ষইতে এখন আমাদের যে মধ্যবিত্ত শ্রেণী, যেটা বাঙালির সর্বাপেক্ষা দেখা যায়, সর্বাধিকভাবে দেখা যায়, আমি চেয়েছিলাম যে সেটাকে কিভাবে, তার সূচনা লগ্নটাকে যদি আমি একটু ধরার চেষ্টা করি। এখানে সেই কারণেই একজন ডেকাডেন্ট, একজন ক্ষয়িষ্ণু জমিদার রাজারাম দেব, সে তার কিছুই করার নেই, তার পরিবারে কেউ নেই, তাকে নিয়ে গল্পটা, কাহিনীটা ঘিরে উঠেছে আর কি। এবং সে অ্যাসপায়ার করে, সে মনে করে সে দ্বারকানাথ ঠাকুরের মতো একজন ব্যবসায়ী হয়ে উঠতে চায়, কিন্তু সে পারছে না।
সে দ্বারকানাথ ঠাকুরকে চিঠি লিখছে দিনের পর দিন, কিন্তু সেই চিঠি শেষ পর্যন্ত সে পাঠিয়ে উঠতে পারেনি। এবং একদিন তার কাছে এসে একজন দেখা দেয়, মেফিস্টোফেলিস বলে। সে তাকে বলে যে আমি তোমাকে কার্নিভাল দেখাবো এবং তুমি যা চাইছো তা আমি তোমাকে দেব, কিন্তু বদলে তোমাকে একটা জিনিস দিতে হবে। এইটা নিয়ে উপন্যাসটা। এটা কি সুনীলদার সেই সময়ের কিছুটা প্রতিস্পর্ধী, যেটা উল্টো দিকে সেই দাঁড়িয়ে আছে? সময় ধরুন, সেই সময় হিস্টোরিক্যাল রিয়েলিজম, আর এটা যদি আপনি দেখেন, এটা হিস্টোরিক্যাল আর রিয়েলিজমের মধ্যে মাঝখানে একটা ম্যাজিক বসিয়ে দিলে যা হবে তাই। ম্যাজিক রিয়ালিজম, মানে এমন কিছু ঘটনা তুমি ঘটাতে অবশ্যই, চাও যেগুলো হয়তো অবশ্যই। সত্যি ঘটেনি, এখানে কিন্তু- এখানে একটি চরিত্র আছে, সে হচ্ছে বনবিহারী নামে, কিন্তু সে মানুষ নয়, সে হাড়গিলে পাখি, সে কথা বলে। এবং হাড়গিলে পাখি আমরা অনেকেই যারা জানি তারা বলতে পারবে যে হাড়গিলে পাখি কলকাতা কর্পোরেশনের লোগোতেও এখনো আছে। হাড়গিলে পাখি একসময় কলকাতায় প্রচুর খুব ছিল, হুম। কিন্তু সব তারা চলে গেছে। এবং হাড়গিলে পাখির একটা মানে সিম্বলিজমটা এমনই ছিল যে ব্রিটিশরা ওটাকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোগোতেও লাগিয়েছিল। তো ফলে এরকম একজন চরিত্র আছে যে হাড়গিলে পাখি যে কথা বলে। এবং আরো অনেক ম্যাজিক্যাল এলিমেন্টস আছে, কিন্তু ম্যাজিক্যাল রিয়েলিজম মানে সেটা বাস্তবচ্যুত নয়, তার একটা বাস্তবে পা থাকে আর একটা পা ইমাজিনেশনে থাকে, কিন্তু সেই ইমাজিনেশনটা বাস্তবটাকেই পরিস্ফুট করে, বাস্তবটাকে আরেকটু বিস্তার দেয়, আরেক রকমের ব্যাখ্যা দেয়। আরেকটা ব্যাখ্যা দেয়। তো এইটার জন্য তোমার তো অনেক পড়াশোনা করতে হয়েছে। হ্যাঁ, এটার জন্য করতে হয়েছিল, কারণ এটা একটা আমাকে ম্যাজিক রিয়েলিজম যাই লিখি না কেন, এটা একটা পিরিয়ডে সেট। ফলে এটার কলকাতার রাস্তাঘাট, সেই সময় যানবাহন, সেই সময় কি ধরনের জিনিসপত্র মানুষ কিনতেন, কথা বলতেন কিভাবে, সাবঅল্টার্ন ক্লাস কিভাবে কথা বলতো, কি হতো, এরকম অনেক কিছু এলিমেন্টস এটার মধ্যে আছে। ফলে এই ধরনের পুঙ্খানুপুঙ্খ তখন আমি কিছু কিছু জিনিস পড়েছিলাম, এবং এটার সময় লাগার এবং কারণ সেটা 10 বছর ধরে টানা 10 তোমার বছর ধরে, কারণ আমি এখনো প্রচন্ড খুঁতখুঁতে আমার লেখা নিয়ে, অন্যান্য লেখা নিয়ে। আমি সেই জন্য খুব কম লিখেছি, কম লেখা হয়, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে কম লেখা হোক, কিন্তু সেগুলো এমন লেখা হোক যাতে থেকে যায়। আমি যদি সারা জীবনে 8টা-10টা বই লিখি, সেটাও অনেক আমার কাছে। এটা কি ইংরেজি ঔপন্যাসিকদের প্রভাব, দীর্ঘদিন ধরে রিসার্চ করে সময় নিয়ে তারা যে লেখেন? আমি ঠিক প্রভাব বলবো না, আমার মনে হয় এটা একটা ট্রেনিং। এটা আমার ট্রেনিং, কারণ আমি যেভাবে পড়াশুনো করেছি, যা যা দেখে বা যা যা পড়ে আমি বড় হয়েছি এখনো পর্যন্ত, সেগুলোর একটা প্রভাব বলবো না, সেখান থেকে আমি শিখেছি। এগুলো আমার ট্রেনিং এর মতো, একে আমি প্রভাব বলি না কখনো। এটা ট্রেনিং, একটা প্রশিক্ষণের মতো, যেগুলো আমার মনে হয় খুব ভালো, যেগুলো এনরিচিং লিটারেচার বলতে যেগুলো বোঝানো হয় বা বলা যায়, আমি সেই ধরনের লিটারেচার তৈরি করতে চাই। কতটা পারবো আমি জানি না, অন্তত সেই দিকে আমি এগোতে চাই সেইভাবে, যাতে এন্টারটেন করতে আমি চাই না। আমার এই পুরাণ পুরুষ বইটির শেষে মানে যেটা ব্লার্ব, সেকেন্ড ব্লার্ব যেটা, সেখানে এই কথাটার উল্লেখ আছে যে একজন আমাদের গুয়েতামালার যে বিখ্যাত সাহিত্যিক আস্তুরিয়াস, উনি বলেছিলেন যে ইফ ইউ আর রাইটিং নভেল টু এন্টারটেন, ইফ ইউ রাইটিং নভেলস টু এন্টারটেন, বার্ন দেম। তো আমিও সেই পন্থায় কিছুটা বিশ্বাসী, এন্টারটেন আমি করতে চাই না। বেশ, এরকমই আকর্ষণীয় অনেক কথাবার্তা বাকি রয়ে গেছে, কেউ যাবেন না। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরেই।